আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা 48তম বিসিএস এর গণিত অংশ সমাধান দেখব। চলেন শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা আছে এটা নিয়ে আসলে ওরকম বলার মতো কোনো কিছু নাই, কারণ এটার অ্যান্সার আমার মনে হয় সবাই বের করতে পারছেন। তারপরেও যদি একটু সলভ করার চেষ্টা করি তো তাহলে x⁴ প্লাস 1 ডিভাইডেড x⁴ এটাকে আমি লিখতে পারি x স্কোয়ার তার স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার তার স্কোয়ার। আর এখানে আমাদের দিতে হবে সিম্পল সূত্র। সেই সূত্রটা কি? x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু x স্কোয়ার ইন্টু 1 বাই x স্কোয়ার। এটা কিসের সূত্র দিলাম? এটা হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র লিখছি আমি, এবং এই সূত্রটা হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এরপর লাইনে আমি কি লিখতে পারি? এখান থেকে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এই যে এইখানে আমাদের আবারও সূত্র হইছে a স্কোয়ার প্লাস এই যে b স্কোয়ার। তো তাহলে আমি যদি আবারও সূত্র লিখি তো তাহলে হবে x প্লাস 1 বাই x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1 বাই x, এবং এই সম্পূর্ণটার উপরে আমার ছিল একটা কি স্কোয়ার। তো তাহলে আমাকে এই পুরাটুকুর উপরে দিতে হবে আর একটা স্কোয়ার মাইনাস 2। তো এখন আমার কাজ হলো শুধুমাত্র মান বসায় দেয়া। তো তাহলে এইটুকুর মান আমার কাছে দেয়া আছে হলো 2। তো তাহলে আমি বসাইলাম 2 তার স্কোয়ার মাইনাস এখান থেকে এটা কাটা যাবে, থাকবে 2 মাইনাস 2 মানে হলো যে এই মাইনাস 2 ইকুয়াল 2 স্কোয়ার মানে হলো 4, 4 এর থেকে 2 মাইনাস করলে হবে 2। তো তাহলে 2 তার উপরে স্কোয়ার মাইনাস হলো 2। তো তাহলে 2 এর স্কোয়ার করলে আবারও হবে 4, 4 এর থেকে যদি 2 মাইনাস করি তাহলে হবে 2। তো আমার অ্যান্সার হলো 2। এই যে কোশ্চেনটা আছে এটা হলো সেট থিওরির একদম বেসিক একটা জিনিস। এখানে বলা আছে নিচের কোনটি যে কোনো সেটের উপসেট। তো যে কোনো সেটের উপসেট হলো ওরি, এটাকে বলা হয় ওরি, এবং ওরির দুই পাশে আমরা সাধারণত কোনো রকমের কোনো ব্র্যাকেট দেই না। তো এই কারণে ব্র্যাকেট যেগুলাতে আছে সেগুলো আমি অ্যান্সার হিসাবে কনসিডার করব না। চলেন তারপরটাতে যাই। এই কোশ্চেনটাতে বলা আছে একটি গাছের পাদদেশ হতে এত মিটার দূরের একটি স্থানে গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে গাছের উচ্চতা কত মিটার সেটা আমার বের করতে হবে। তো তাহলে আমি ধরলাম এটা হলো আমার গাছ আর এটা হলো তার পাদদেশ। তার থেকে এই যে এত মিটার দূরে কত বলা আছে 26√3 এত মিটার দূরে গাছের যে শীর্ষের উন্নতি কোণ হিসাবে সবসময় এই অ্যাঙ্গেলটাকে নির্দেশ করা হয়। এইটার ভ্যালু আমার কাছে দেয়া আছে হলো 30 ডিগ্রি। আর আমার বের করতে হবে গাছের উচ্চতা। তো গাছের উচ্চতা অবশ্যই এইটুকু। তো এইটুকুকে আমি ধরে নিলাম h। আমি যদি এটাকে a b c ত্রিভুজ হিসাবে চিন্তা করি তো তাহলে আমার কাছে আছে ভূমির মান, আমার বের করতে হবে লম্বের মান। তো তাহলে লম্ব বাই ভূমি এটা কিসের অনুপাত? এটা ট্যানের অনুপাত। তাহলে আমরা লিখবো tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। লম্ব হইলো ab, তো আমি বসাইলাম ab, ভূমি হলো bc, তো আমি বসাইলাম bc ইকুয়াল ab এর জন্য আমি ভ্যালু ধরে নিছিলাম h, bc এর ভ্যালু আমার কাছে দেয়া আছে 26√3, আর tan থিটা তার মানে হলো tan 30 ডিগ্রি। তো আমি বসাইলাম tan 30 ডিগ্রি। এইটা সমান আমি কি লিখতে পারি? tan 30 ডিগ্রি ভ্যালু হলো 1 ডিভাইডেড √3 ইকুয়াল h ডিভাইডেড বাই 26√3। √3 ওই পক্ষ থেকে আমি বাদ দিতে পারি, এবং আপনারা জানেন এই 26 এই 1 এর সাথে গুণ হবে। তো তাহলে h ইকুয়াল টু হবে 26। তো আমার অ্যান্সার হলো 26। এরপরের কোশ্চেন দেখি। এইটার জন্য অনেক ধরনের ট্রিক্স আছে, আপনারা চাইলে ট্রিক্স ফলো করতে পারেন। তো এটার থেকে চাইলে আপনি যদি গোনেন তো তাহলেও এটা বের করে ফেলা যায়। তো এটা নিয়ে আমি আর কথা বাড়াইলাম না। এরপরটাতে যাই। এটা একটা অসমতার প্রশ্ন আসছে। তো এখানে আমার কি দেয়া আছে? 3x - 4 মডুলাস লেস দেন ইকুয়াল 2। তো এটার জন্য আমার প্রথম যে কাজ সেটা হলো মডুলাসটাকে আমার উঠাই দিতে হবে, এবং তার জন্য যে কাজটা করতে হয় সেটা হলো আমাকে দিতে হবে এখানে -2 গ্রেটার দেন ইকুয়াল 3x - 4 গ্রেটার দেন ইকুয়াল 2। এরপরের কাজ যেটা হবে সেটা হলো এই যে আমার -4 আছে এই 4টাকে আমার সরাতে হবে। তো সেটার জন্য আমি কি করব? সব জায়গায় আমি +4 করব। তাহলে -2 + 4 গ্রেটার দেন ইকুয়াল 3x - 4 + 4 গ্রেটার দেন ইকুয়াল 2 + 4। তাহলে -4 + 4 কাটা যাবে। আমার কাছে থাকবে এখানে থাকবে 2, কারণ -2 আর +2 তে 2 হয়, আপনারা সবাই জানেন। এখানে থাকবে আমার 3x আর এখানে থাকবে আমার 6। এরপরে আমি কি করতে পারি? 3 দিয়ে সবগুলোকে আমি ভাগ করে দিতে পারি। তাহলে 2 ডিভাইডেড 3 হবে, আর এখানে থাকবে x, আর এখানে যদি 6 কে আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 2। তাহলে আমার অ্যান্সার হলো এই ক নাম্বার। এরপরের প্রশ্নটা দেখি। এই কোশ্চেনটার জন্য আমাদের জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। দেখেন এই যে 1 আর 4 এটার ডিফারেন্স কত? 3, 4 আর 9 সেটার ডিফারেন্স কত? 5, 9 আর 16 এটা ডিফারেন্স কত? 7, 16 আর 25 এটা ডিফারেন্স কত? 9। তো তাহলে এর পরের যে সংখ্যাটা হবে 25 এর থেকে তার ডিফারেন্স কত হবে? আপনি যদি এখানে খেয়াল করেন 3, 5, 7, 9 এরকম ভাবে আসতেছে। তাহলে 25 এর পরে এখানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটার থেকে 25 এর ডিফারেন্স অবশ্যই 11 হবার কথা। তো তাহলে আপনি 25 এর সাথে যদি 11 যোগ করে দেন তাহলে যে সংখ্যাটা পাবেন সেইটাই হবে এইখানে। 25 এর সাথে 11 যোগ করলে কত হয়?
36। তো তাহলে এটাই হলো আমার অ্যান্সার। চলেন এরপরে কোশ্চেন দেখি। এইটাও খুবই বেসিক জায়গা থেকে কোশ্চেনটা আসছে। আমরা চাইলে 9 কে রুট করতে পারি, হয় 3, আর 4 কেও রুট করতে পারি, হয় 2। এবং এটা আমি একটা পাইলাম ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা যখন আমি পাইছি তখন স্বাভাবিক সংখ্যা এটা অবশ্যই অপশনের থেকে বাদ যাবে, জটিল সংখ্যা এটাও অপশনের থেকে বাদ যাবে। জটিল সংখ্যার মানে হলো রুট ওভার মাইনাস সামথিং বা রুট ওভার -1 এরকম থাকলে সেটাকে আমরা জটিল সংখ্যা হিসেবে কনসিডার করি। তো জটিল সংখ্যা এটাও না আমার অ্যান্সার। অমূলত সংখ্যা তো আরো না, কারণ হলো অমূলত সংখ্যা হইতে গেলে রুট ওভার 2, রুট ওভার 3 এইগুলো সাধারণত অমূলত সংখ্যা, বা পাই বা এইগুলো অমূলত সংখ্যা, আপনারা জানেন। তো এটার অ্যান্সার হবে মূলত সংখ্যা। তো মূলত সংখ্যার ব্যাপারে আরো একটা ব্যাখ্যা যদি আমি বলি, মূলত সংখ্যাকে সাধারণত p/q আকারে প্রকাশ করা যায়। এই ভিডিওটা যেহেতু একটা কোশ্চেন সলিউশন ভিডিও, তো এটার মধ্যে p/q আকারে প্রকাশ করা যায়, এটার জন্য যে প্রপার ব্যাখ্যাটা আসলে দেওয়া দরকার সেটা আমি এখানে দিতেছি না। মূলত সংখ্যা অমূলত সংখ্যার যে ভিডিওটা থাকবে সেটার মধ্যে আমি এগুলো নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো, সেই ভিডিওটা দেখবেন, আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। চলেন তারপরে কোশ্চেনটা দেখি। ওয়াও, ঢাল স্ট্রাইকস এগেইন, প্রাউড মোমেন্ট ফর মি। কারণ আমি ঢাল নিয়ে ভিডিও বানাইছি এবং ওই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তো তাহলে এই কোশ্চেন আপনার জন্য খুবই ডাল ভাতের মতো মনে হবে। ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তারপর কি করতে হবে আপনি জানেন। তো চলেন এটা আমরা সলভ করি। কোনো একটা ইকুয়েশন থেকে ঢাল ক্যালকুলেট করার যে সূত্র সেটা হলো -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। আমি যদি এই ইকুয়েশনটার কথা চিন্তা করি তো তাহলে আমার x এর সহগ হলো এখানে 1। তো তাহলে -x এর সহগ তার মানে হলো 1 ডিভাইডেড বাই y এর সহগ। y এর সহগ এখানে কত আছে? -2। তো তাহলে হলো -2। তো প্রথম যে ইকুয়েশনটা আছে সেটার জন্য আমি ঢাল পাইলাম, মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে অবশ্যই, তো তাহলে হবে হাফ। আর দ্বিতীয় যে ইকুয়েশনটা আছে সেটার ক্ষেত্রে যদি সেম ওয়েতে আমি চিন্তা করি তো তাহলে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। -x এর সহগ এখানে আছে হলো আমার 2, তো তাহলে আমি এখানে দিলাম 2, মাইনাসটা আসবে সূত্রের, আর y এর সহগ এখানে কত আছে আমার মনে মনে +1, তো তাহলে এখানে আমি বসালাম 1, তা আমি পাইলাম -2। এই দুইটার গুণফল কত সেটা আশা করি এখন আর বের করতে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এটার গুণফল হবে -1, তো আমার অ্যান্সার হলো ঘ নাম্বার। চলেন দেখি তারপরে কোশ্চেনে কি আছে। 56 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা নিয়ে একটু কথা বলার মতো আছে। এখানে আমাদের কাছে যেটা দেয়া আছে সেটা হলো 3টা বিন্দু দেয়া আছে এবং বিন্দু ত্রয় সমরেখ বলা আছে। তো তাহলে টি এর ভ্যালু কত হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। প্রথমে আমি আপনাদেরকে এটা বলি, 3টা বিন্দু সমরেখ এটা দিয়ে আসলে কি বোঝানো হয়। 3টা বিন্দু সমরেখর মানে হলো 3টা বিন্দু এই যে একটা সরল রেখার উপরে এইভাবে অবস্থান করবে। এটা যদি এ হয়, এটা যদি বি হয় এবং এটা হবে সি। এই যে একই সরল রেখার উপরে অবস্থান করবে, তো তাহলে আমরা 3টা বিন্দুকে বলবো তারা সমরেখা অবস্থায় আছে। 3টা বিন্দু যদি সমরেখা অবস্থায় থাকে তো তাহলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হয় 0। এখন আবার আমার কাছে যদি 3টা বিন্দু দেয়া থাকে, মনে করলাম এ বিন্দু দেয়া আছে x1 y1, বি বিন্দু দেয়া আছে x2 y2, সি বিন্দু দেয়া আছে x3 y3। তো তাহলে এই 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আবার কিভাবে নির্ণয় করে সেটা যদি আমি একটু বলি, তো তাহলে সেটা সূত্রটা হলো এরকম, হাফ ইন্টু x1 y1 x2 y2 x3 y3 এবং সবার শেষে আসবে আমার আবারও x1 y1। তো এইভাবে আসলে 3টা বিন্দু যদি আমার কাছে দেয়া থাকে তো তাহলে সেগুলা দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমি এই সূত্রের মাধ্যমে ক্যালকুলেট করতে পারি। তো এখন যেহেতু আমার কাছে বিন্দু 3টা সমরেখ অবস্থায় আছে এবং সমরেখ হইলে এরকম হয় সেটা আমরা একটু আগেই ব্যাখ্যা করলাম। সহজ ভাষায় বলতে গেলে 3টা বিন্দু যদি সমরেখ অবস্থায় থাকে তো তাহলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হয় 0। তো তাহলে এই যে 3টা বিন্দু আমার কাছে আছে, এই 3টা বিন্দুকে আমি যদি এরকম ভাবে সাজাই তো তাহলে সেটা ইকুয়াল কত পাওয়ার কথা? 0 পাওয়ার কথা। তো চলেন আমরা সেই কাজটা করি। এখানে হলো হাফ, এখানে আমি x1 তার মানে হলো 1 বসাবো, y1 তার মানে হলো -1 বসাবো, একইভাবে b এর ভ্যালু বসাবো, এখানে 2 এখানে 2, তারপরে 4 আর এখানে আসবে t, এবং এই যে x1 y1 যেহেতু আমার আবারও শেষে আসতেছে তো তাহলে আমি 1 - 1 এটা আবারও শেষে বসাবো। এটা ইকুয়াল কত হবে? 0। এখন এই হিসাবটা কিভাবে করতে হয় দেখেন, এই যে হাফ যে আছে এটাকে যদি আমি এই পাশে পাঠায় দেই, মানে হাফ দিয়ে যদি আমি 0কে ভাগ করি তাহলে আমার কত আসবে? 0 আসবে। তো তাহলে এখানে 1 - 1 2 2 4 t 1 - 1 এটা ইকুয়াল কত পাবো? 0। এরপরে আমার কাজটা হলো এইটার সাথে এইটা গুণ প্লাস এইটার সাথে এইটা গুণ প্লাস এইটার সাথে এইটা গুণ। চলেন সেই কাজটা আমরা করি। এখানে হবে তাহলে 2 + 2t - 4। এরপরে আমাদের সূত্রের একটা মাইনাস আসবে। এরপরের কাজ হলো এইটার সাথে এটা গুণ প্লাস এইটার সাথে এটা গুণ প্লাস এইটার সাথে এটা গুণ, বা আপনি উল্টা দিক থেকে আসতে পারেন, আপনার ইচ্ছা। তাহলে 2 আর -1 যদি গুণ করি তাহলে হবে আমাদের -2, 4 আর 2 যদি গুণ করি তাহলে আমাদের হবে 8 + 8, আর 1 আর t যদি গুণ করি তাহলে আমাদের আসবে +t ইকুয়াল কত? 0। এখন আমাকে সিম্পলি এই অংশটুকু ক্যালকুলেট করতে হবে। তো তাহলে 2 আর -4 যদি আমি অঙ্ক করি তাহলে আমরা পাবো -2
প্লাস 2t আর এখানে হলো মাইনাস, এখানে যদি আমরা -2 আর +8 অঙ্ক করি তাহলে আমরা পাবো +6 প্লাস এখানে আসবে t ইকুয়াল 0। এরপরে আমরা চাইলে মাইনাস দিয়ে অংশটাকে গুণ করে দিতে পারি, -2 প্লাস 2t -6 মাইনাস t ইকুয়াল হলো 0। 2t থেকে আমরা যদি একটা t মাইনাস করে দিই তাহলে আমাদের আসবে t আর -6 আর -2 তে হবে -8 ইকুয়াল হলো 0। এখন এইটুকুরে অঙ্ক করলে হবে t ইকুয়াল টু 8। এরপরে যদি আমরা মডুলাসটা উঠাই দিই তাহলে হবে t -8 ইকুয়াল 0 এবং তারপরে আমরা লিখতে পারি t ইকুয়াল টু 8। তো তার মানে এই অঙ্কের অ্যান্সার হলো 8। চলেন দেখি তারপরে কোশ্চেনে কি আছে। এটাও সেট থিওরির খুবই বেসিক একটা জায়গা থেকে কোশ্চেনটা আসছে। আমার বলা আছে u ইকুয়াল টু এইটা, p ইকুয়াল টু হলো এইটা এবং q ইকুয়াল টু যদি এইটা হয় তাহলে p ইন্টারসেকশন অফ q প্রাইম এর মান কত। এটার জন্য দুইটা ব্যাখ্যা আসলে দেওয়া সম্ভব, একটা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা আর একটা হলো লজিক্যাল ব্যাখ্যা। তো আমরা চলেন ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা আগে দেখি যে কিভাবে এই অঙ্কটা সলভ করতে হয়। প্রথমে আমাকে এটা জানতে হবে যে a প্রাইম এটার মানে হলো u বাদ a, এই জিনিসটা আমার আগে মাথায় রাখতে হবে। তো এখানে আমাকে ভ্যালু ক্যালকুলেট করতে বলছে p ইন্টারসেকশন অফ q প্রাইম। তো তাহলে q প্রাইম মানে কত সেটা আমাকে আগে ক্যালকুলেট করতে হবে। তো q প্রাইম মানে আমি এই সূত্র অনুসারে লিখতে পারি u বাদ q। তাহলে বাদের কাজটা আসলে কি, যেগুলো মিলবে সেগুলো বাদ দিতে হবে। তো এখন দেখেন u এর সাথে q এর কোন কোন উপাদান মিলতেছে। এখানে আছে 6 7, তো তাহলে এখান থেকে আমার 6 বাদ যাবে এবং 7 বাদ যাবে। তো তাহলে q প্রাইমের ভ্যালুটা কত হইতেছে 1 2 3 4 5, এইটা হবে আমার q প্রাইমের ভ্যালু। এখন আমার কি করতে হবে, p এর সাথে q প্রাইমকে ইন্টারসেকশন করতে হবে। আর ইন্টারসেকশনের কাজ কি, যেগুলা কমন থাকবে শুধুমাত্র আমি সেগুলা নিতে পারবো। তো তাহলে দেখেন p এর সাথে আমার q প্রাইমের কি কি কমন আসতেছে। এখানে 1 আছে, এখানে 1 আছে, এইখানে 2 আছে, এইখানে 2 আছে, এইখানে 5 আছে এবং এটার মধ্যেও 5 আছে। তো তাহলে p ইন্টারসেকশন q প্রাইম এটার সমান আমি যেটা পাইতেছি সেটা হলো 1 2 5, আর এইটাই কিন্তু আসলে p এর ভ্যালু, তাই না? তো তাহলে আমি বলতে পারি p ইন্টারসেকশন অফ q প্রাইম সমান হবে p। এটা গেল ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা। এখন কমন সেন্স দিয়ে যদি চিন্তা করা হয় তো তাহলে কি হবে, দেখেন আপনি q প্রাইম যখন ক্যালকুলেট করবেন তখন স্বাভাবিকভাবেই u এর থেকে আমার q এর যে ভ্যালুগুলো আছে সেগুলো বাদ পড়ে যাইতেছে। বাকি যেগুলো থাকে সেগুলোর সাথে আমি যদি p কে ইন্টারসেকশন করি তো তাহলে তো q এর কোনো মান এখানে চলে আসবে, সেটার তো কোনো চান্স নাই, তাই না? কারণ হলো q প্রাইম করার মাধ্যমেই কিন্তু আমি u এর থেকে q এর যে ভ্যালুগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিছি। আর u মানে কি, u মানে হলো সার্বিক সেট বা মাদার সেট। তো এইখান থেকে p এর সাথে কমন পড়বে কোন উপাদানগুলা, শুধুমাত্র p সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলাই তো আমি আনসার হিসাবে পাবো, তাই না? এভাবেও চাইলে চিন্তা করা যায়। তো এত জটিল উপায়ে যদি চিন্তা করতে না চান তো সেক্ষেত্রে আপনাকে যেভাবে অঙ্ক করতে হবে, এবং অঙ্ক করার সিস্টেমটাও আসলে খুবই ইজি। সো আমার অ্যান্সার হবে ক নাম্বার। 84 নাম্বার যে কোশ্চেনটা আমাদের কাছে আছে সেখানে যেটা বলা আছে সেটা হলো এখানে আমরা 6 কেজি ওজন ঝোলাই দিছি এবং এই যে এসি এইটুকুর ভ্যালু হলো 6, আর এই যে সি বিন্দু, এই সি বিন্দুতে লব্ধি পাওয়া গেছে আমাদের। এই যে বি বিন্দু, বি বিন্দুতে আমরা 4 কেজি ওজন ঝুলাইছি। এখন আমার বিসির ভ্যালু কত হবে সেটাই ক্যালকুলেট করতে হবে। তো লব্ধির মানে হলো আসলে ভারসাম্যে থাকা, এবং ভারসাম্যে যখন থাকবে তখন ওজন ইনটু বাহুর দূরত্ব দুইটার ক্ষেত্রে সমান হইতে হবে। মানে হলো এই পাশের এই যে ওজন এবং বাহুর দূরত্ব যা আছে ইকুয়াল টু এই পাশের ওজন এবং বাহুর দূরত্ব যা আছে সেটা সমান হইতে হবে। তো তাহলে এই পাশের ওজন হলো 6 কেজি ইন্টু এই পাশের বাহুর দূরত্ব হলো আমার 6, তো তাহলে ইন্টু 6 হবে ইকুয়াল এই পাশে ওজন দেয়া আছে হলো 4 ইন্টু বাহুর দূরত্ব কত সেটা আমি বের করব। তো তাহলে এইটুকু গুণ করলে হবে 36 ইকুয়াল টু 4 বিসি। তো তাহলে বিসি ইকুয়াল টু হবে 4 দিয়ে যদি আমি 36 কে ভাগ করে দিই 9। তো অ্যান্সার হলো ক নাম্বার। 86 নাম্বার যে প্রশ্নটা আছে সেটার মধ্যে বলা আছে এই যে কে এর ভ্যালু কত হইলে এই রাশিটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো চলেন দেখি এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। এই ধরনের কোশ্চেনের জন্য আমাদের মাথায় রাখতে হবে যে এইটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার যে সূত্র আছে সেটার মতো অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র আছে সেটার মতো বানানোর চেষ্টা করব। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আপনারা সবাই জানেন a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এবং a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র সেটাও আপনারা জানেন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আমি এখানে দেখতেছি আমার এখানে প্লাস আছে, তো তাহলে আমি এই সূত্রের মতো বানানোর চেষ্টা করব। এই রাশিটাকে আমি যদি k ছাড়া লিখি তাহলে হবে x স্কোয়ার প্লাস 3x প্লাস 4। এখন এই যে 4 আছে সেটাকে আমি খুব ইজিলি 2 স্কোয়ার লিখতে পারি, আর এই যে 2 স্কোয়ারের মধ্যে এই 2 টুকু হইলো আমাদের b, তাই না? কারণ আমি যদি এই সূত্রের সাথে কম্পেয়ার করি তাহলে স্কোয়ার বাদ দিলে যে বি এর অংশে যেটা আছে সেখানে কত আছে 2 আছে। তো তাহলে আমি এখানে একটা দিয়ে দিলাম 2, কারণ হলো আমি এখন এই যে 2ab এইটুকু আনার চেষ্টা করতেছি। ইন্টু এখানে আমরা দিলাম 3x ইন্টু সূত্র মিলানোর জন্য এখানে অবশ্যই একটা 2 দিতে হবে আমাদের, কারণ এই যে সূত্রের মধ্যে এখানে 2 আছে। তো তাহলে সেই 2 পেয়ে গেছি, b এর জায়গায় 2 আছে সেই 2 আমি দিয়ে দিছি এখানে। তো এখন আমি কত বেশি লিখছি, আমি আসলে মোট
2 দুগুণে 4 বেশি লিখছি, তো তাহলে সেই 4 দিয়ে যদি আমি এখানে ভাগ করে দেই তো তাহলে আমার 3x এইখানে যে রাশিটা আছে সেটা ঠিকঠাক থাকে, তাই না? প্লাস এখন আমি যদি x স্কয়ার আনতে চাই তো তাহলে x এর জায়গায় বা এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটার সাথে যদি আমি কম্পেয়ার করি তো তাহলে b স্কয়ার আমি পেয়ে গেছি 2 স্কয়ার, b এর জায়গায় আমি 2 দিছি, এই যে এখানে আমার কাছে আছে সূত্রের মধ্যে 2, সেই 2 আমি এখানে পেয়ে গেছি। তাহলে এই হিসাবে আমার কাছে কোনটুকু থাকলো? অবশ্যই এইটুকু থাকলো। সূত্র মিলাইতে চাইলে এখন আমাকে অবশ্যই এখানে a স্কয়ার দিতে হবে, তো তাহলে a স্কয়ার হিসাবে লিখতে পারি 3x ডিভাইডেড বাই 4 তার স্কয়ার। এখন k কোথায় ছিল? আমার k ছিল x স্কয়ারের সাথে, তো তার মানে আমরা যদি এই অংশটুকু ক্যালকুলেট করি তাহলে কত পাইতেছি? 3 কে যদি স্কয়ার করি তাহলে হবে 9, x রে স্কয়ার করলে হবে x স্কয়ার ডিভাইডেড বাই 4 কে যদি আমি স্কয়ার করি তাহলে হবে 16। তো তাহলে x স্কয়ার বাদে যেই অংশটুকু আমার কাছে থাকলো সেটুকুই তো k, তো তাহলে k এর ভ্যালু হবে 9 ডিভাইডেড 16। তারপরের ম্যাথ যেটা দেয়া আছে সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো অনুপাতগুলোর মান সমান বানাইতে হবে। x is to y ইকুয়াল টু দেয়া আছে হলো 4:3, তারপরে y is to z সমান দেয়া আছে 5:4। এইটাকে আমার প্রথমে x is to y is to z এইভাবে যেন লিখতে পারি সেরকম একটা ফর্মে আনতে হবে। তো সেটার জন্য অবশ্যই এই যে এইখানে আমার y এর ভ্যালু যেটা আছে আর এইটার মধ্যে y এর ভ্যালু যেটা আছে সেটাকে সমান বানাইতে হবে। তো সেটাকে আমরা কিভাবে সমান বানাইতে পারি? এইখানে যদি 15 থাকতো আর এইখানে যদি 15 থাকতো তো তাহলে কিন্তু সমান হয়ে যেত, তাই না? তো এইখানে 15 আনার জন্য আমি যেটা করব সেটা হলো এই অংশটাকে 5 দিয়ে গুণ করব। তাহলে 4 into 5 তার মানে হলো 20:3 এর সাথে যদি 5 গুণ করি তাহলে তো 15 হবে। আর এইখানে আমি কত দিয়ে গুণ করতে পারি? যেহেতু আমি এখানে 15 আনার চেষ্টা করতেছি তার মানে 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে 5 কে গুণ করলে 15:4 কে 3 দিয়ে গুণ করলে হবে 12। তো তাহলে x is to y is to z এটা সমান আমি লিখতে পারি 20:15:12। এখন আমার দেয়া আছে x এর ভ্যালু এবং z এর ভ্যালু কত হবে সেটাই বের করতে হবে। তো তাহলে আমি এই অনুপাতটার থেকে শুধুমাত্র x এবং z নিয়ে কাজ করব। তাহলে আমি যদি এখন এইভাবে বলি যে x is to z equal to 20:12, এখানে আমি লিখতে পারি x ডিভাইডেড z equal to 20/12। আর এইখানে x এর ভ্যালু আমার কাছে যেটা দেয়া আছে সেটা হলো 200, তো বসাইলাম 200 ডিভাইডেড z equal to 20/12। তো তাহলে 20 দিয়ে 200 কে যদি আমি কাটাকাটি করি তাহলে আমি পাবো 10, আর এই 10 তো এই 12 সাথে গুণ হবে সেটা আপনারা জানেন, z equal to হবে 120। তো তাহলে আমার অ্যান্সার হলো ঘ নাম্বার। এরপরের ম্যাথ যেটা এটা নিয়ে আসলে কথা বলার ওরকম কোনো কিছু নাই, এটা আমার মনে হয় সবাই পারছেন, তো এটা নিয়ে আমি কথা বাড়াইলাম না। এই যে ম্যাথটা আছে এটা তো সমাধান আমার মনে হয় সবাই করতে পারেন, এটা নিয়ে আমি আর কথা বাড়াইতেছি না। চাইলে অপশন টেস্ট করেও আসলে এই অঙ্কের সমাধান বের করা যায়। আমি চলে যেতেছি পরের অঙ্কতে। 91 নাম্বার যেটা দেয়া আছে সেটা হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 3 মিটার 4 মিটার এবং 5 মিটার হলে এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে? আচ্ছা, তো তাহলে এটার আয়তন কত হইতেছে? 3 into 4 12 আর হলো 5 তার মানে হলো 60। এবং আমরা জানি যে 1 মিটার কিউবে কি পরিমাণের পানি ধরে? 1000 লিটার পানি ধরে। এটা আমাদের আগের থেকে জানা থাকতে হবে যদি আমরা এই অঙ্কটা সলভ করতে চাই। তো তাহলে আমি কত মিটার কিউব পাইলাম আয়তন? 60 মিটার কিউব। তো তাহলে কত লিটার পানি ধরবে? 60,000। তো তাহলে আমার অ্যান্সার হবে খ নাম্বার। এরপরের যে ম্যাথটা আছে সেটা যদি একটু সলভ করি আমরা, log 2 প্লাস log 4 প্লাস log 8 এবং এইটার অষ্টম পদ কত হবে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে log 2 to the power 1 লিখতে পারবো, log 2 স্কয়ার লিখতে পারবো এই যে 4 এর পরিবর্তে, এবং log 2 কিউব লিখতে পারবো 8 এর পরিবর্তে। প্লাস এখন দেখি আমরা যে প্রথম পদ যেটা আছে সেটা আছে log 2 to the power 1, দ্বিতীয় পদ যেটা সেটা log 2 to the power 2 বা 2 স্কয়ার, তৃতীয় পদ যেটা আছে সেটা হলো 2 কিউব। তো প্রথমটার জন্য 1 আসতেছে, দ্বিতীয়টার জন্য 2 আসতেছে, তৃতীয়টার জন্য 3 আসতেছে, তাহলে অষ্টমটার জন্য কত আসবে? log 2 to the power 8 আসবে অবশ্যই। তো তাহলে 2 to the power 8 মানে কত? 256। তো তাহলে আমার অ্যান্সার হবে ক নাম্বার। এরপরের ম্যাথ যেটা আছে সেটা যদি আমরা দেখি, এটা খুবই বেসিক জিনিস, log 10x equal to -3। এটাকে আমরা যেভাবে লিখতে পারি যে 10 এর পাওয়ার যদি -3 হয় তাহলে তার মান হবে x। তো তাহলে x equal to কত হবে? 10 to the power -3। তো তাহলে 1 divided by 10 কিউব, তাহলে হলো 1 divided by 1000। এটাকে যদি ভাগ করি তাহলে 0.001। তাহলে অ্যান্সার হলো গ নাম্বার। ভিডিওটা আসলে খুবই তাড়াহুড়া করে বানানো, দু একটা কোশ্চেনের অ্যান্সার যদি দেয়া বাদ থাকে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হোপফুলি ম্যাথ অংশে সবাই ভালো করছেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।